নমস্কার। রামকৃষ্ণ মঠের আদি কথা। আজকের আমাদের আলোচ্য বিষয় মঠ ও শ্রী মা। মঠবাড়ির পশ্চিম দিকে একটু দূর দিয়ে প্রবাহিত হচ্ছিল কলুষনাশিনী গঙ্গা, আর মঠবাসীদের ভাব জীবনে ফল্গু স্রোতের মতো বহমান ছিল শ্রী রামকৃষ্ণ ধারা ও মা শ্রী সারদা ধারা। কাশীপুর বাগানবাড়িতে হবু সন্ন্যাসীদের গোষ্ঠী জীবনে শ্রী সারদা ধারা ছিল খুবই ক্ষীণ। আলমবাজারের মঠ জীবনে সে ধারা স্পষ্টতর হয়ে উঠেছিল। বিশেষত কয়েকজন মঠবাসীর মনোজগতে তাঁর অবস্থান, গতিবিধি ও ক্রিয়াকলাপ বিশেষ গুরুত্ব লাভ করেছিল। আলমবাজার মঠের প্রথম পর্যায়ে শ্রী শ্রী মার অনুমতি পত্র নিয়ে নরেন্দ্রনাথ ভাবি বিবেকানন্দ আমেরিকায় যাত্রা করেছিলেন। আলমবাজার মঠে শ্রী মা কখনো পদার্পণ করেছিলেন বলে জানা যায় না, কিন্তু কলিকাতায় বা তাঁর নিকটবর্তী কোনো জায়গায় তিনি অবস্থান করলে অথবা কামারপুকুর ও জয়রামবাটি ভিন্ন অন্য কোনো স্থানে গমন করলে শ্রী শ্রী মার সঙ্গে যেতেন এক বা একাধিক মঠবাসী। 1894 খ্রিস্টাব্দের দুর্গাপুজোর সময় মাতঙ্গিনী দেবীর আমন্ত্রণে শ্রী শ্রী মা আটপুরে দুর্গাপূজায় উপস্থিত থাকেন। সে সময়ে শ্রী শ্রী মার পাদপূজা করে ত্যাগী ও গৃহী ভক্তগণ অনুভব করেন যে তাঁরা জ্যান্ত দুর্গার পূজা করলেন। (1895) এর ফেব্রুয়ারিতে জননী ও সহোদরদের নিয়ে শ্রী মা কাশী হয়ে বৃন্দাবনে গমন করেন। তাঁর সেবক সঙ্গী ছিলেন স্বামী যোগানন্দজি। এপ্রিলে কলিকাতায় ফিরে শ্রীমা জয়রামবাটি চলে যান 13ই মে। এরপর 1896 এপ্রিল মে মাসে শ্রী শ্রীমা বাগবাজারে শরৎ সরকারের বাড়িতে 1 মাস অবস্থান করেন। সেখানে তাঁর সঙ্গী সেবক ছিলেন স্বামী যোগানন্দ ও স্বামী ত্রিগুণাতীতানন্দজি। এরপর শ্রী শ্রীমা সরকার বাড়ি লেনে গুদামবাড়ির 3 তলায় বাস করেন। মায়ের স্বাচ্ছন্দ্যের দিকে নজর রাখতেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, স্বামী যোগানন্দজি ও স্বামী ত্রিগুণাতীতানন্দজি। কালী পূজার পর মা পুনরায় জয়রামবাটি ফিরে যান। 1897 ফেব্রুয়ারিতে স্বামী বিবেকানন্দ কলিকাতায় প্রত্যাবর্তন করেন। শ্রী শ্রী মা সে সময় জয়রামবাটিতে। সংক্ষেপে বলতে হয় যে উক্ত সময়ে বা আলোচ্যকালে শ্রী শ্রী মার ঊর্ধ্বগামী মন সহজভূমিতে পুরোপুরি না নামলেও তার সঙ্গে মঠ ও মঠবাসীদের যোগাযোগ ঘনিষ্ঠতর হয়ে উঠেছিল। পরবর্তী বিষয় মঠ জীবনের পুনর্গঠনের স্বামীজির সংকল্প। পাশ্চাত্য দেশে সংগঠন ও সংযোগ শক্তির ক্ষমতা দেখে স্বামীজি মুগ্ধ হয়েছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন সংঘের অঙ্গগণের পরস্পরের প্রতি বিশ্বাস, সহযোগিতা ও সহায়তা দ্বারা
সে শক্তির বিকাশ হয়ে থাকে। তিনি বুঝেছিলেন সন্ন্যাসী সঙ্গের সফলতা নির্ভর করছে পরস্পরের ভালোবাসার উপর। সেই সফলতার পথে বাধা হচ্ছে দ্বেষ, ঈর্ষা, অহমিকা বুদ্ধি ইত্যাদি। এই অভিজ্ঞতার আলোকে স্বামীজি আলমবাজার মঠ জীবনে কে নূতন রূপদানের জন্য মনোনিবেশ করেন। প্রথমেই তিনি দৃষ্টি দেন মঠবাসীদের স্বাস্থ্যের প্রতি। মঠবাসীদের অধিকাংশের শরীর ছিল মজবুত, কিন্তু পর্যটন ও তপস্যার কৃচ্ছতায় তাদের শরীর কাহিল হয়ে পড়েছিল। অর্থাভাবে সুচিকিৎসা ও সুপথ্য সংগ্রহ সম্ভব হতো না। উপরন্তু তারা বারবার ম্যালেরিয়ায় জ্বরে ভুগছিলেন। যখন মঠে কয়েকজন ম্যালেরিয়া বা সর্দি জ্বরে কিছুদিন ভুগতেন, তখন তারা চা খেতেন। গরম গরম চা খেয়ে আপাদমস্তক কম্বলে ঢাকা দিয়ে রুগী বসে থাকত, যতক্ষণ না খুব ঘাম বেরিয়ে শরীর হালকা বোধ হতো। এ বিষয়ে স্বামী বিরজানন্দজি মহারাজের খাতা সাক্ষ্য দেয়। স্বামীজি মঠবাসীদের উপদেশ দেন ফোটানো জল ফিল্টার করে পান করতে। 11 এপ্রিল 1895 তারিখে স্বামীজি শশী মহারাজকে লিখলেন, তুমি লিখিয়াছ যে তোমরা অসুখ আরোগ্য হইয়াছ, কিন্তু তোমাকে এখন হইতে অতি সাবধান হতে হইবে। পিত্তি পড়া বা অস্বাস্থ্যকর আহার বা পুঁতি গন্ধময় স্থানে বাস করলে পুনশ্চ রোগে ভুগিবার সম্ভাবনা এবং ম্যালেরিয়া হতে বাঁচা দুষ্কর। প্রথমত একটা ছোটখাটো বাগান বা বাটি ভাড়া লওয়া উচিত। দ্বিতীয়ত খাবার ও রান্নার জল যেন ফিল্টার করা হয়। সকলকে স্বাস্থ্যের দিকে প্রথম নজর দিতে হবে। একজন রাঁধুনি, একটা চাকর, পরিষ্কার বিছানা, সময়ে খাওয়া, এই সকল অতি আবশ্যক। যে প্রকার বলছি সমস্তই যেন করা হয়, যাতে অন্যথা না হয়। স্বামী বিবেকানন্দের পত্রাবলী এ বিষয়ে সাক্ষ্য দেয়। আরেকটি চিঠিতে লিখলেন, সকলে গুতোগুতি করে এক ঘরে শোবার আবশ্যক নাই। পারতপক্ষে এক ঘরে 2 জনের অধিক থাকা উচিত নয়। অপর একটি চিঠিতে নির্দেশ দিলেন, মাটিতে শোয়া ত্যাগ করিবে, পারো যদি, অর্থাৎ যদি পয়সা জোটে তো বড়ই ভালো। ময়লা কাপড় ব্যারামের প্রধান কারণ। ওই সকল টাকার কাজ সারদা তার বন্ধুদের পত্র লিখুক, ওই প্রকার সকলে চেষ্টা করো। আমি এখানে চেষ্টা করছি বইকি। উপরন্তু রোগ নিরাময়ের জন্য স্বামীজি মানসিক শক্তি প্রয়োগেরও উপদেশ দিয়েছেন। তিনি স্বামী শারদানন্দজিকে লিখেছেন, যখনই তোমাদের মধ্যে কেহ অসুস্থ হইয়া পড়িবে, তখন সে নিজে অথবা তোমাদের মধ্যে অপর কেহ তাহাকে মনশ্চক্ষে প্রত্যক্ষ করিবে। ওইরূপ দেখতে দেখতে মনে মনে বলিবে ও দৃঢ়ভাবে সংকল্প করিবে যে সে সম্পূর্ণ সুস্থ হইয়াছে, ইহাতে সে শীঘ্র আরোগ্য লাভ করিবে। স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন অপর একটি চিঠিতে, রোজ ঠাকুর পূজার সময় যে আসন প্রতিষ্ঠা, অর্থাৎ আত্মানমচ্ছেদং ভাবায়েত, ওর মানে কি বলো? আমার ভিতর সব আছে, ইচ্ছা হলে বেরুবে। তুমি নিজের মনে মনে বলো, বাবুরাম যোগেন আত্মা, তারা পূর্ণ, তাদের আবার রোগ কি? বলো, ঘন্টাখানেক 2-4 দিন, সব রোগ বালাই দূর হয়ে যাবে। এই সূত্র ধরে মঠবাসীদের কেউ কেউ রোগ নিরাময়ের চেষ্টা করেছিলেন কিনা এবং করে থাকলেও তার ফল কি হয়েছিল তা আমাদের অবশ্য অজ্ঞাত। মঠবাসীদের স্বাস্থ্য রক্ষা ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য কয়েকটি বিষয়ে স্বামীজি তার চিন্তাভাবনা তুলে ধরেছিলেন তাদের সামনে। তিনি চাইছিলেন মঠ জীবনকে প্রণালীবদ্ধ ও সুসংহত করতে এবং কিছু পরিবর্তিত আদলে গড়ে তুলতে। মঠের জন্য তিনি একটি প্রশস্ত বাড়ির সন্ধান করতে বলেন। তার একটা হল ঘরে পুঁথি পাটা রাখতে হবে। সে ঘরে তামাক সেবন নিষিদ্ধ।
তামাক সেবনের জন্য একটা ভিন্ন ঘর থাকবে। মঠবাসীদের দিনচর্যা সুনিয়ন্ত্রিত এবং জনসাধারণের নিকট মঠের দ্বার উন্মুক্ত করবার জন্য তিনি লেখেন যে প্রত্যহ প্রাতঃকাল ও সন্ধ্যাকালে কালী, হরি, তুলসী, শশী প্রভৃতি অদল বদল করে যেন কিঞ্চিৎ কিঞ্চিৎ শাস্ত্র পাঠ করে এবং পরে সন্ধ্যাকালে আর একবার পাঠ ও ধ্যান ধারণা ও একটু সংকীর্তনাদি হয়। একদিন যোগ, একদিন ভক্তি, একদিন জ্ঞান ইত্যাদি বিভাগ করিয়া লইলেই হইবে। এই মতো একটা রুটিন করিয়া লইলেই বড় মঙ্গলের বিষয়। সন্ধ্যাকালের পাঠাদির সময় সাধারণ লোকেরা যাহাতে আসিতে পারে এবং প্রতি রবিবার 10টা হইতে রাত্রি নাগাদ ক্রমান্বয়ে পাঠ কীর্তনাদি হওয়া উচিত, সেটা পাবলিকের জন্য। এই নিয়মাদি করে কিছুদিন কষ্ট করে চালিয়ে দিলেই পরে আপনা আপনি গড় গড় করে চলে যাবে। এইভাবে মঠজীবনের কাঠামোকে নতুন ডোলে গড়ে তোলবার জন্য স্বামীজি নানান নির্দেশ দিয়েছিলেন এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য তিনি মঠবাসীদের মধ্যে কর্ম ও দায় দায়িত্ব বন্টন করে দিচ্ছিলেন। দ্বিধাগ্রস্ত এক গুরুভাইকে তিনি লিখে জানান, আমি তোমাদের সকলকে তোমাদের ক্ষমতা ও অক্ষমতা জানি, এসব সত্ত্বেও মঠের তাপসগণ নতুন কর্মসূচি দ্বিধাহীন চিত্তে গ্রহণ করতে পারেননি। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।